সংস্কারের কাজ প্রায় শেষ জানিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবিত নীতিমালা জমা দেওয়া হবে বলে জানালেন পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে কমিশনের সঙ্গে বিশেষজ্ঞ দলের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। জনগণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। এ সময় আলোচকরা পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলের কাউকে না রাখার পরামর্শ দেন। বর্তমানে জনগণের সাথে পুলিশের যে অনাস্থা রয়েছে তা দূর করার পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের ড্রাফট ডেট আমরা এডিট করছি, ফাইনাল করছি। কিছু রিকমেন্ডেশন লিখে আমাদের মেয়াদ হলো 31 ডিসেম্বর এবং আমরাও রিপোর্টে রেডি, আশা করছি যে আমাদের সুপারিশ সমূহ 31 ডিসেম্বর আমরা জমা দেব। ভবিষ্যতে পাবলিকের সঙ্গে যদি কোনো মবকে যদি ফেস করতে হয়, পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে বা যত কম সংখ্যক লোক আহত হয় এই ধরনের যদি করতে হয়, তাহলে আমাদেরকে একটা আন্তর্জাতিক চেষ্টা করতে হবে আমাদের পুলিশকে সেইভাবে প্রশিক্ষণ এবং অস্ত্র দেওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত সরকার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দিবে এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে বলে আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মানুষের মনে ক্ষোভ থাকতে পারে, তবে দুই দেশের সম্পর্কের বেগ কেটে যাবে বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকুরউদ্দিন। রাজধানীর বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শীতের আগমনের সাথে সাথে ক্ষতিকর প্রভাবের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমনকি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যেতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যালার্টও জারি করা হয়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। সিদ্ধান্ত হয় একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের। আগামী বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। একটা উচ্চ পর্যায়ের কমিটি আমরা ভাবতেছি, তো লোকাল গভর্নমেন্টের সচিব এটা হেড করলে ভালো হয়। অ্যালার্ট সিস্টেমটাকে আমাদের বিবেচনায় নিতে হবে, মাস্ক করতে হবে। আরেকটা কথা একটু বলি, সকলের হয়তো সামর্থ্য হবে না, কিন্তু যাদের পক্ষে সম্ভব একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরের পর দুই দেশের সম্পর্কের শীতলতা কাটলো কতটা? যার বিচারের দাবি ওঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না, ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়াকে ভারত সরকার বাধা দেবে বলেও আশাবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ভারত সহ আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয় স্পষ্ট হয়েছে উল্লেখ করে তা বন্ধে প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সজীব ভুইয়া। রকুরউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, এর কারণ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রক্রিয়া শেষ হলে দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে।
12 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে চলমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সুরাহা হবে। আর রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। যেই সমৃদ্ধি অর্জনের জন্য ৭১-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাবো এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। বাংলাদেশের জনগণ এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণে কেন্দ্রীয় নেতাদের সাথে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, সরকারের সমালোচনা মানে ব্যর্থ করার প্রচেষ্টা নয়। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করে। রিজভী জানান, 16 ডিসেম্বর সবার আগে বাংলাদেশের ব্যানারে রাজধানীতে কনসার্টের আয়োজন করেছে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পারবেন। সেটা হচ্ছে, আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিতে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত, চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো, তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না।
সৌহার্দ্য ও সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এসএসসি এবং সমমানের পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে। 2025 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের 10 এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের 8 মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করে। পরীক্ষার্থীরা কেন্দ্রের সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানী দুর্নীতি দমন কমিশন দুদক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর এটি তার প্রথম প্রেস ব্রিফিং। দুদকের প্রাথমিক তদন্তে ক্ষমতার অপব্যবহার সহ বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আরও 5 সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ সহ অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। জাহিদ মালেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে অর্জিত 61,42,56,426 টাকার সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগ সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। টানা দরপতন চলছে দেশের শেয়ার বাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম কমে। ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন হওয়া 198টি কোম্পানির দাম কমেছে, বেড়েছে 105টির আর অপরিবর্তিত ছিল 91টির। এর প্রভাবে কমেছে সবকয়টি মূল্য সূচকও। ডিএসই এক্স 19 পয়েন্ট কমে 5105 পয়েন্টে দাঁড়িয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহের 5 কার্যদিবসেই শেয়ার বাজারের দর পতন হলো। তবে বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বৃহস্পতিবার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম কমেছে। সমুদ্র সৈকতের পর এবার ঢাকায় প্রদর্শিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুর 11টা থেকে রাত 8টা পর্যন্ত ছবি তোলার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। বিশ্বকাপের নকআউট পর্বের আদলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটা হয়েছিল বাংলাদেশেই। 1998 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছিল প্রতিযোগিতার প্রথম আসর। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 4 দিনের জন্য বাংলাদেশে এসেছে ট্রফিটি। এসেছিলাম শপিং করার জন্য, তো হুট করে দেখি এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শো করছে, তো ভাবলাম আগে এখান থেকে ঘুরে যাই, দেন শপিং। আমি হঠাৎ করে এসে দেখি যে এখানে ট্রফি ট্যুর হইতেছে, তারপরে এসে ছবি উঠালাম, অনেক ভালো লাগতেছে। অবশ্যই ভালো লাগতেছে, কারণ আগে কখনো দেখিনি, এই ফার্স্ট, এর জন্য খুবই ভালো লাগতেছে। ট্রফির সাথে ছবি তুলতে পেরে আনন্দিত উৎসাহীরা। তবে শুধু বিশ্ব ভ্রমণে নয়, চ্যাম্পিয়নের মুকুট হয়ে বাংলাদেশে আসুক এই ট্রফি, এমনটাই প্রত্যাশা তাদের। অবশ্যই হাই এক্সপেকটেশন আছে, তো ওরা যদিও রাখে না, তবু আশা করি যে ভালো খেলবে। এতে আমরা যারা রেগুলার ক্রিকেট দেখি আমরা জানি আসলে যে বাংলাদেশ কতদূর যাবে, তাও ওই যে বাঙালিদের আমাদের আশা একবার না একবার আমরা একটা ট্রফি আমাদের দেশেও আনি, তো এবারও অবশ্যই আমাদের এক্সপেকটেশন অনেক বেশি আছে। আমাদের প্রত্যাশা সবসময় জয়ের থাকে, কিন্তু মাঝে মাঝে যে হেরে যায় খুবই কষ্ট লাগে। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে যাবে এই ট্রফিটি। এই প্রদর্শনী জাতীয় পুরুষ নারী দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক ও গণমাধ্যমের জন্য রাখা হবে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর 6.5 ঘন্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআরডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণ ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ রুটে দুর্ঘটনা এড়াতে রাত 3টার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় নৌ রুটের উভয় ফেরিঘাট এলাকায় কিছু যানবাহন আটকে পড়ে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের 10 এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের 8 মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করে। পরীক্ষার্থীরা কেন্দ্রের সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিতে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত, চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। সৌহার্দ্য, সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শীতের খবর জানতে আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, আজ তো সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায়, এবং এই তাপমাত্রা কমার কি আরো কোনো আশঙ্কা আছে কিনা, এবং এই নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? যে লোপা, আপনি জানেন যে প্রতি বছর কিন্তু শীত মৌসুমে আসলে পঞ্চগড়ের তাপমাত্রা সর্বনিম্ন থাকে। গতকালও কিন্তু এখানে গত 3 দিন ধরে কিন্তু এখানে শীতের যে অবস্থাটা ছিল, যে সারাদিন ঘন কুয়াশা ছিল, হ্যাঁ, কিন্তু শৈত্য প্রবাহ ছিল না। এই কারণে কিন্তু তাপমাত্রা বেশি ছিল। আজকে কিন্তু আপনি দেখছেন যে আমার চতুর্দিকে রোদ ঝলমল করছে, কিন্তু সকাল থেকেই এখানে শৈত্য প্রবাহ ছিল। এ কারণে কিন্তু তাপমাত্রা নিচে নেমে গেছে। এবং এখানকার যে আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এবারে কিন্তু শীতের প্রকোপটা বাড়তে পারে এবং এবারেও সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা বয়ে যেতে পারে। আর এখানে যে সমস্যা হচ্ছে যে এখন কিন্তু যখন ঘন কুয়াশা থাকে তখন কিন্তু বাতাসটা আসলে সরাসরি হিমালয়ের বাতাসটা
প্রবাহিত হতে পারে না। এই কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। আর যখনই ঘন কুয়াশা কেটে যায়, তখনই বাতাস প্রবাহিত হয়, তখন কিন্তু এখানে আসলে শীতের প্রকোপটা বেড়ে যায়। আর আজকে যেহেতু এখানে সকাল থেকেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এই কারণে এখানে তাপমাত্রা কমে গেছে। কিন্তু সকালে 7টার পরেই কিন্তু সূর্যের মুখ দেখা গেছে এখানে। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। বাজারগুলো সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হলো কিনা সে খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান। এই মুহূর্তে তিনি আছেন রাজধানীর টাউন হল কাঁচা বাজারে। মেজবা, বাজারগুলোতে ভোজ্য তেলের সরবরাহের কি অবস্থা এই মুহূর্তে সেটি আমাদের জানাবেন, এবং ক্রেতারা কি তাদের চাহিদা মতো ভোজ্য তেল পাচ্ছেন কিনা সে নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? লোপা, বাজারে তেলের সরবরাহ ঠিক করতে কিন্তু ৮ টাকা দাম বাড়িয়ে দেয়। তারপরে কিন্তু এখন পর্যন্ত আমরা বাজার, কারওয়ান বাজার সহ মোহাম্মদপুর টাউন হল বা দুইটি বাজার ঘুরেছি, কিন্তু ভোক্তারা কিন্তু পর্যাপ্ত সরবরাহ এখনো পর্যন্ত পাচ্ছেন না। এবং খুচরা যারা বিক্রেতা আছেন তারা যেটি বলছিলেন যে দুই একটি কোম্পানি ছাড়া কিন্তু কোনো কোম্পানি কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ তারা নিশ্চিত করতে পারছেন না। তারা যেটি বলছিলেন মানে একে অপরের দোষেই তারা দিচ্ছেন, খুচরা বিক্রেতারা ডিলারদেরকে দিচ্ছেন এবং ডিলাররা বড় বড় কোম্পানিকে দিচ্ছেন। কিন্তু আলটিমেটলি এর কোনো সমাধান আমরা এখন পর্যন্ত যে বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা এখন পর্যন্ত বাজার সরবরাহ নিশ্চিত করতে পারেনি ৮ টাকা দাম বাড়ানোর পরে। খুচরা বাজারেও খোলা যে তেল আছে সেটি বাজারে অনেক ক্ষেত্রে কিন্তু বাজারে খুচরা তেলের সংকটও তৈরি হয়েছে। সংকট ঠিক না, এটি বলা যায় যে মানুষ কিন্তু খুচরা তেলে আগ্রহী, বোতলজাতে যে আগ্রহীটা তৈরি হয়েছিল সেই আগ্রহটা কিন্তু যার কারণে মানুষ ঝুঁকছে আসলে যে সানফ্লাওয়ার তেল অর্থাৎ সূর্যমুখী যে তেল আছে সেই তেলের দিকে মানুষ। এছাড়া রাইস বন্ডে কিন্তু বেশি দামেই মানুষ কিন্তু কিনতে বাধ্য হচ্ছেন অনেক ক্ষেত্রে। এছাড়া লোপা আরেকটু বাজারের পরিস্থিতি জানিয়ে রাখে, শীতের মৌসুম আসলে চলছে, সেই অনুযায়ী বাজারে খুব একটা স্বস্তির খবর কিন্তু ভোক্তারা আমাদেরকে দিতে পারেন। এবং যারা বিক্রেতা আছে তারাও বলছিলেন যে শীত যেহেতু পড়েছে সেহেতু শীত আসার সাথে সাথে আরও কিন্তু সবজির দাম পরবর্তীতে আরও কমবে। এই ছিল বাজার নিয়ে সবশেষ। লোপা, রাজধানীর বাজারের ভোজ্য তেলের সরবরাহের খবর আমরা জানছিলাম। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিতে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত, চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য
এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি হচ্ছে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। সৌহার্দ্য, সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সমুদ্র সৈকতের পর এবার ঢাকায় প্রদর্শিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি অবস্থান করছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিলয় মজুমদার, তার কাছে আমরা চলে যাচ্ছি। নিলয়, ক্রিকেটাররা আজ সান্নিধ্য পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং কারা কারা এসেছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে? এই মুহূর্তে কোনো ক্রিকেটার এখন আসতে পারেনি, যেহেতু বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত আছেন সিলেটে, সেই মুহূর্তে এ কারণে এখন আসতে পারেনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সান্নিধ্য পেতে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখন উপস্থিত আছেন এবং বেলা 1টা পর্যন্ত এখানে দেখানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এরপরে এটা এখানে বোর্ড কর্মকর্তারা এখানে আসবেন এবং সময় কাটাবেন। বাংলাদেশ আসার পর প্রথম কক্সবাজারে প্রদর্শিত হয়েছিল চ্যাম্পিয়ন্স, সেখান থেকে ঢাকায় আনা হয় বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। গতকাল দর্শকরা তার সাথে সময় কাটিয়েছেন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এই মুহূর্তে সর্বশেষ খবরে যা জানা গেছে যে এই মুহূর্তে বোর্ড কর্মকর্তারা উপস্থিত না থাকলে ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1996 সালের পর এই প্রথম পাকিস্তান অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর। তবে মডেলে হবে বা হাইব্রিড মডেল হবে কিনা তা নিশ্চিত না হলেও বাংলাদেশে এই ট্রফি ট্যুরে এসেছে এই মুহূর্তে ট্রফিটি। এরপর বাংলাদেশের পরে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দাম বাড়ানোর পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত নেই। 2-1টি ব্র্যান্ড ছাড়া কোনো কোম্পানি সয়াবিন তেল মিলছে না খুচরা বাজারে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, কমেছে নতুন আলুর দাম, তবে বাড়তি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ। মেজবা হাসানের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে এখনও ভোজ্য তেল সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নেই। দোকানের তাকে তাকে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেল শোভা পেলেও শুধুমাত্র রাইস ব্রান তেল দিয়েই সাজিয়েছেন ভোজ্য তেলের সারি। তাও আবার সব কোম্পানির নয়, 2-1টি কোম্পানির তেল বিক্রি করছেন দোকানিরা। এ কারণে বাজেটের বাইরে বেশি দামে অনেকটা বাধ্য হয়ে এই তেল কিনছেন ভোক্তারা। সোয়াবিন তেল কম, মানে মার্কেট সাপ্লাই কম। কৃত্রিম সংকটের কারণ হিসাবে সরবরাহ প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাড়ানোর পরে আর মাল আপনার আসে নাই। আমার কার্টন 10 কার্টন, আমার দিতেছে 2 কার্টন, 1 কার্টন 3-4 কার্টন তেল দিছে। এরপরে আজকে 2 দিন আবার তেল বন্ধ। কেন? তেল নাই। কি সমস্যা? দামে প্রতি লিটারে 8-10 টাকা বাড়াইছে, এরপরেও এখন সাপ্লাই দিচ্ছে না। তাদের নাকি হয় নাই, আরো লাগবে। লুজ তো অ্যাভেলেবেল আছে, কিন্তু লুজ তেলের দাম এখনো আগের মতনই আছে, কমতেছে না। ভরা মৌসুমেও চড়া দামেই সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষের। এখনো একটি ফুলকপি কিনতে গুনতে হচ্ছে 50 টাকা, বেগুনের কেজি 60 থেকে 80 টাকা। তবে নতুন আলুর দামে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন আলু দাম এখন 80 টাকা কেজি, সিম আছে 60 টাকা কেজি, শসা দেশিটা আছে 100 টাকা কেজি, হাইব্রিড আছে 60 টাকা কেজি। প্রতি মাসেই আসলে বাজেট থেকে বাজেট ক্রাইসিস হচ্ছে প্রতি মাসেই। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে, 110 টাকা বিক্রি হচ্ছে পুরোনোটা। দেশি পেঁয়াজ 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেয় খবরটা বলে দেয় যে নাম কমে গেছে, এখন তো দেয় না, বাজারেই দেয় না, সপ্তাহে দাম
একটা বান্ডেল নিয়ে ঢুকছে, এখন খালি বের হতে হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম অনেকটা। বেড়েছে সব ধরনের মাছের দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগি হলো 320 টাকা, আর ব্রয়লার মুরগি হলো 90 টাকা, 190। ব্রয়লার মুরগি একদিনে বেড়ে গেছে 10 টাকা। ভোক্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে আনতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি, বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিতে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত, চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। সৌহার্দ্য, সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। দেশের মানুষের কাছে ভোট চাইবার মুখ তাদের নেই বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, পিলখানায় 57 জন সামরিক কর্মকর্তাকে হত্যা, দেশের আলেম ও জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করেছে আওয়ামী লীগ। এরকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর মেনে নিতে চায় না। কোনো অপশক্তির কাছে জামায়াতে ইসলামী মাথা নত করবে না উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ দায়িত্বজ্ঞানহীন নয়, বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে বসেও দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানান।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করছে। কির্বি বলেন, আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আমাদের আলোচনায় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে উল্লেখ করছি। অন্তর্বর্তী সরকারও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। এক অঙ্কের ঘরে নেমেছে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরাঞ্চলের 2 বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তেঁতুলিয়ায় শীতের দাপটের পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। রাস্তাঘাট অনেকটা জনশূন্য, দেখা নেই সূর্যের। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া গরিব মানুষ। ভোরে নীলফামারী ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। হিমেল বাতাসে উত্তরের এ জেলায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। সৈয়দপুর বিমানবন্দরে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। নওগাঁয় শীতের দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় বেড়েছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 2-3 দিন শীতের মাত্রা আরও বাড়বে। এরপর কয়েকদিন শীতের তীব্রতা কম থাকবে এবং 20 তারিখ থেকে সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। এদিকে ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর প্রায় 6.5 ঘন্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ রুটে দুর্ঘটনা এড়াতে রাত 3টার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় নৌ রুটের উভয় ফেরিঘাটে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুয়াশা কেটে গেলে সকাল 9:30টার পর থেকে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হতে শুরু করে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানী গুলশানে আয়োজিত এক কর্মসূচিতে যোগদান শেষে কথা বলেন তিনি। বাংলাদেশ ও ভারত উভয় দেশে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করতে চায় উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের সম্পর্ক অকার্যকর নয়, যার প্রমাণ সেই দেশে পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফর। একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল, আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। দেশের মানুষের কাছে ভোট চাইবার মুখ তাদের নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতে জেলার কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। কোনো অপশক্তির কাছে জামায়াতে ইসলামী মাথা নত করবে না উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়, বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে বসেও দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশকেই যারা সম্মান করে না, তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি
জনগণের বুকের উপর চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে বলছে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানুন। এক অঙ্কের ঘরে নেমেছে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 দিন শীতের মাত্রা আরও বাড়বে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে আপনার মৃত্যু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। এদিকে উত্তরাঞ্চলে 2 বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এই অবস্থায় নীলফামারীতে এনটিভির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নীলফামারী থেকে ইয়াসির মোহাম্মদ শিথুনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কুয়াশা, কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের বেলায় ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো খুব কমই আসে। তাই দিনাজপুর, নীলফামারী সহ উত্তরের সব জেলাতেই বেড়েছে শীতের তীব্রতা। শীতের কাপড়ের জন্য কষ্টে দিন কাটাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এ অবস্থায় প্রতি বছরের মতো এবারও কয়েকটি জেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি। এরই অংশ হিসেবে নীলফামারীতে ডোমার পৌরসভা কার্যালয়ে এনটিভির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ। শীতে কম্বল পায়া কি উপহার হলো। এনটিভি আমাদের কম্বল দিছে, এর জন্য আমরা সবার জন্য দোয়া করি। কম্বলটা পাশি ঠান্ডা না এত কত বুগার হয়েছে। ঠান্ডার মধ্যে কেউ আমাদেরকে কম্বল দিচ্ছে না, এত বড় লোক তারপরে কেউ দিচ্ছে না। আমাদেরকে কম্বল দিচ্ছে হলো এনটিভির লোক। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাইরুজ্জামান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই শীতের শুরুতে এনটিভি এরকম একটা উদ্যোগ নিয়েছে যে দুস্থদের বাছাই করে, বিশেষ করে 60 বয়স্কদের আপনারা বাছাই করেছেন এবং মহিলাদের বাছাই করেছেন, তাদেরকে শীতার্ত যে কম্বল দিলেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এনটিভির মতো এমন মহৎ উদ্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আগত অতিথিরা। এনটিভি নিউজ ডেস্ক। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানিয়েছেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান। জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একটি হোটেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। দীর্ঘদিন যাবৎ সেখানেই থাকতেন তিনি। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। এরপর 2012 সালে ওই কাব্যগ্রন্থের কবিতার সাথে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সর্বশেষ 2019 সালে প্রকাশিত হয় তার তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদো না। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্যে আর নেই। লড়াইয়ে, সংগ্রামে, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে গেছেন। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 78 বাংলাদেশি নাবিকরা দেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন। বাংলাদেশে 78 জন নাবিক সহ 2 ফিশিং জাহাজ আইনি প্রক্রিয়ার জন্য ভারতের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলায় অবস্থান করছে। পাশাপাশি নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহাজের মালিক আব্দুল আহাদ। ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় জলসীমায় মাছ ধরার সময় 2টি বাংলাদেশি মাছ ধরার ট্রলার সহ 78 জন মৎস্যজীবীকে আটক করে। বর্তমানে নাবিকরা জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ শহরে আছেন বলে নিশ্চিত করেছেন ভারতের ম্যারিটাইম সিকিউরিটি। দর্শক, বিরতির আগে যেমনটি জানিয়েছি, কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেছেন। তার দাফনের খবর জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমরা যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
সাগর, কবি হেলাল হাফিজের মরদেহ ঠিক কখন কোথায় নেওয়া হবে এবং দাফনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। লিনা, এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে জানতে পেরেছি যে আগামীকাল বাদ জোহর কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হবে প্রেস ক্লাবে এবং সেখানে তার জানাজা হবে। তিনি একই সাথে যেমন সাহিত্যিক এবং কবি ছিলেন, তার আরেকটি পরিচয় তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো সেই জন্যই তার প্রেস ক্লাবে তার লাশটি নেওয়া হবে এবং আজকে দুপুর 2:30 বা 3টার দিকে তাকে নিয়ে আসা হয় এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তাকে পাওয়া গিয়েছিল অজ্ঞান অবস্থায়। তিনি যেই হোস্টেলে থাকতেন, সুপার হোস্টেল, সেখানে তাকে তার বাথরুমের সামনে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যদিও ডাক্তাররা জানিয়েছেন যে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে এবং হেলাল হাফিজ কিন্তু দীর্ঘকাল ধরেই নিঃসঙ্গ জীবনযাপন করতেন এবং আজকে 2:30টার দিকে তার এই দুর্ঘটনার খবর পাওয়ার পর এবং তার মৃত্যুর খবর সংবাদ পাওয়ার পরে কিন্তু হাসপাতালে ছুটে আসেন তার ভক্ত অনুরাগীরা এবং এই মুহূর্তে হাসপাতালে যেই কক্ষে তার লাশটি রাখা হয়েছে সেখানে বিশিষ্ট জন একই সাথে তার ভক্তরা কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই লাশটি বের করে আনা হবে এবং এরপর আমরা জানতে পারবো যে আগামীকাল কোথা থেকে দাফন করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ লিনা। দর্শক, জানছিলাম কবি হেলাল হাফিজের দাফনের বিষয়। রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুর বাসে যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু হচ্ছে 2 জোড়া নতুন কমিউটার ট্রেন। আগামী 15 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে, এমন খবর উচ্ছ্বসিত এই রুটের যাত্রীরা। গতকাল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর ও ইসা পাশা 2 গ্রামবাসীর দ্বন্দ্বের প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে ইসা পাশা গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2 গ্রামের দ্বন্দ্বের জেরে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। চলতি বছরের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ইসা পাশা গ্রামের শিক্ষার্থীরা। এক গ্রামের লোকজন অন্য গ্রামে ঢুকলেই হামলা ও লাঞ্ছনার শিকার হতে হচ্ছে শিক্ষার্থী সহ উভয় গ্রামের বাসিন্দাদের। Accusing the Awami League of exiling democracy and destroying the dreams of the martyred intellectuals, BNP acting chairman Tariq Rahman has underscored the need for establishing the rule of law, independent judiciary and politics of pluralism in the country. Soon after the country's independence, Awami League unmasked its real face and started snatching people's democratic rights following the footsteps of the Pakistani occupational forces, he said. It started weakening Bangladesh's independence and sovereignty gradually and destroyed the dream of the martyred intellectuals in building a democratic state and society, Tariq Rahman said. This in a statement marking the Martyred Intellectual Day on 14 December. Environment advisor Soyeda Rizwana Hassan has highlighted the importance of clearing the political clouds that once overshadowed Bangladesh-India relations, emphasizing the need for fostering a harmonious partnership between the two nations. She said this after attending an awareness and driver retraining program on noise pollution control in Dhaka today. While acknowledging the historical significance of Bangladesh's the recent mass uprising, Rizwana stressed the importance of balancing this legacy with a forward-looking approach to bilateral relations. Rizwana also questioned the lack of progress in political reforms, urging political parties to take accountability for decades of stagnation. একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল, আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার?
কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? Jatiyo Nagorik Committee Chief Organizer Sarjis Alam has urged all to rebuild New Bangladesh together, upholding the spirit of July-August mass uprising. He said this in a program in Dhaka today. আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা। Jamaat-e-Islami chief Dr. Shafiqur Rahman has commented that despite its political depth, the Awami League's habits have not changed. He made such comments at the district Jamaat workers meeting at Alia Madrasa ground in Sylhet today. He said there is an attempt to destroy the peace of Bangladesh. Everyone will have to unite to build the country. The Jamaat Amir also said they will never bow their heads to any evil force. Everyone is committed and united to protect the sovereignty of the country. দেশকেই যারা সম্মান করে না, তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানুন। Eminent Bangladeshi poet Hilal Hafiz has passed away at the age of 76. Hilal Hafiz captured the hearts of many with his debut poetry collection, Je Jole Agun Jole, meaning the water that burns, published in 1986. His verses resonated not only with avid poetry enthusiasts, but also touched the hearts of those who are not regular followers of literature. Throughout struggles, movements, love, heartbreak and rebellion, Hilal Hafiz left his imprint on every facet of life. His poem Nishiddho Sompadokyo, meaning banned editorial, as well as Ogni Utshab, meaning festival of fire, stirred hearts to their core. His words transcend context, not limited to events. They resonate universally against injustice, exploitation and oppression. As news of legendary singer Papia Sarwar passing spread, tributes poured in from colleagues, admirers and peers who remembered her not only as an extraordinary artist, but also as an exceptional human being. Renowned Robindra Songit exponents recalled her first contributions in Bangla music, especially in Robindra Songit. They fondly remembered Papia's unique singing style and distinctive fashion sense. Papia Sarwar, one of the celebrated singers in Bangladesh, passed away on Thursday in Dhaka. Panchagor experienced Bangladesh's lowest temperature on Friday morning, with the mercury dropping to 8.4 degrees Celsius. At 6 a.m., the temperature stood at 9 degrees Celsius and fell further to 8.4 degrees by 9 a.m. Cold air from the Himalayas caused the temperature drop. The cold weather has severely impacted the district's vulnerable communities. Many daily wage earners, agricultural workers and laborers have been unable to work due to the chill. Lacking sufficient warm clothing, they are struggling to survive.
নগদ নিবেদিত অর্থনীতির খবর। দাম বাড়ানোর পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত নেই। দুই একটি ব্র্যান্ড ছাড়া কোনো কোম্পানির সয়াবিন তেল মিলছে না খুচরা বাজারে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, কমেছে নতুন আলুর দাম, তবে বাড়তি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ। মেজবাহ হাসানের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে এখনও ভোজ্য তেল সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নেই। দোকানের তাকে তাকে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেল শোভা পেলেও শুধুমাত্র রাইস ব্রান তেল দিয়েই সাজিয়েছেন ভোজ্য তেলের সারি। তাও আবার সব কোম্পানির নয়, দুই একটি কোম্পানির তেল বিক্রি করছেন দোকানিরা। এ কারণে বাজেটের বাইরে বেশি দামে অনেকটা বাধ্য হয়ে এই তেল কিনছেন ভোক্তারা। সোয়াবিন তেল কম, মানে মার্কেট সাপ্লাই কম। কৃত্রিম সংকটের কারণ হিসাবে সরবরাহ প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাড়ানোর পরে আর মাল আপনার আসে নাই। আমার কার্টন 10 কার্টন, আমার দিতেছে 2 কার্টন, 1 কার্টন। 3-4 কার্টন তেল দিছে, এরপরে আজকে 2 দিন আবার তেল বন্ধ। কেন? তেল নাই। কি সমস্যা? দামে প্রতি লিটারে 8-10 টাকা বাড়াইছে, এরপরেও এখন সাপ্লাই দিচ্ছে না। তাদের নাকি হয় নাই, আরও লাগবে। লুজ তো অ্যাভেলেবেল আছে, কিন্তু লুজ তেলের দাম এখনো আগের মতনই আছে, কমতেছে না। ভরা মৌসুমেও চড়া দামেই সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষের। এখনও একটি ফুলকপি কিনতে গুনতে হচ্ছে 50 টাকা, বেগুনের কেজি 60 থেকে 80 টাকা। তবে নতুন আলুর দামে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন আলু দাম এখন 80 টাকা কেজি, সিম আছে 60 টাকা কেজি, শসা দেশিটা আছে 100 টাকা কেজি, হাইব্রিড আছে 60 টাকা কেজি। প্রতি মাসেই আসলে বাজেট থেকে বাজেট ক্রাইসিস হচ্ছে প্রতি মাসেই। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে, 110 টাকা বিক্রি হচ্ছে পুরোনোটা। দেশি পেঁয়াজ 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেয় খবরটা বলে দেয় যে নাম কমে গেছে, এখন তো দেয় না, বাজারেই দেয় না, সপ্তাহে দাম। একটা বান্ডেল নিয়ে ঢুকছে, এখন খালি বের হতে হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম অনেকটা। বেড়েছে সব ধরনের মাছের দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগি হলো 320 টাকা, আর ব্রয়লার মুরগি হলো 90 টাকা, 190। ব্রয়লার মুরগি একদিনে বেড়ে গেছে 10 টাকা। ভোক্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে আনতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসঙ্গ এই কবি ও সাংবাদিক দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন। কবির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে বাংলা একাডেমির সামনে তার নামাজে জানাজা হবার কথা রয়েছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কেমন তাবিজ করেছ সোনা, ব্যথা তো কমে না, বিষ নামে না, নামে না। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, পৃথিবীতে সংসার না বেঁধেই জগৎ সংসার ছেড়ে গেলেন কষ্টের ফেরিওয়ালা, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। দীর্ঘদিন ধরেই নিজেকে রেখেছিলেন লোকচক্ষুর আড়ালে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একটি হোস্টেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। দীর্ঘদিন যাবৎ সেই হোস্টেলেই থাকতেন তিনি। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয় তার। তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়, তো বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন মিছিলের কবি হেলাল হাফিজ। লড়াইয়ে, সংগ্রাম, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ রেখে গেছেন হৃদয়ে হৃদয়ে। উনি আসলে অত্যন্ত সংবেদনশীল মানুষ। ওই যেদিন আমি জীবনে কখনো একাকে এরকম করে হসপিটালে আসিনি, ওনাকে নিয়ে যখন এলাম আমি পারডেমে, কিন্তু উনি হসপিটালে কিছুদিন থাকার পরে থাকতে চাইতেন না। আমার মনে হয় না এই শহরে উনি আর থাকার ইচ্ছাটাও তার শেষ মুহূর্তে ছিল। আলটিমেটলি নেত্রকোনায় আমাদেরও ইচ্ছা যে ওনার দাফন হোক, এবং ওনার ফ্যামিলিও যদি ওটা চায়, কারণ নেত্রকোনাতে ওনার দাফন হলে মানুষজন, ওনার ফ্যান, ওনার অনুরাগীরা ওখানে গিয়ে ওনাকে অ্যাটলিস্ট ওনার দেশের বাড়িতে সেতু বন্ধন তৈরি হবে নেত্রকোনার সাথে।
শনিবার প্রেস ক্লাব ও বাংলা একাডেমিতে কবির জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। দেশের মানুষের কাছে ভোট চাইবার মুখ তাদের নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়াদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের জেলা কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। কোনো অপশক্তির কাছে জামায়াতে ইসলামী মাথা নত করবে না উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দায়িত্ব জ্ঞানহীন নয়, বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানুন। ২৪-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই আগস্ট স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনার নামে স্লোগান হয়, বিদেশে পালিয়ে থেকেও সমাবেশে যোগ দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর এখনও জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে চাঁদাবাজি, তদবির বাণিজ্য চলছে বলেও অভিযোগ করে বলেন, নিজ স্বার্থের বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। বিগত সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনা উত্তরের জনপদকেও বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু হচ্ছে সাধারণ মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের। আবহাওয়া অফিস বলছে ২০ তারিখের পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে। নূর হোসেনের রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপটের পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসে রাস্তাঘাট অনেকটাই জনশূন্য, যানবাহনও চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া গরিব মানুষ। শীতের দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নওগাঁবাসীর। এছাড়া মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ জেঁকে বসবে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। বায়ু দূষণের কারণে দিনের বেলা কুয়াশার তীব্রতা আরও বাড়বে বলেও আশঙ্কা এই আবহাওয়াবিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।